নমস্কার। আমার জীবনটা বড় বিচিত্র। প্রথমত 1966 সালে যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, তখন আমার ছোট কাকা আমাকে দুটো বই দেয়। ছোটদের কবিতা শেখা, ছন্দের গোপন কথা। সেই দুটো পড়ে আমি আপ্লুত হই। আপ্লুত হওয়ার পরে আমি অনুকরণের মতো কবিতা লিখতে শুরু করি। কীরকম না, একটা বিষয়কে সামনে রেখে যে ধরনের ছন্দ মিলিয়ে কবিতা লেখার কথা বলা হয়েছে ছন্দের গোপন কথাতে, ঠিক সেই রকমভাবেই আমি কবিতা লিখতে শুরু করি। তারপরেতেই আসে নতুন ভাবনা, নতুন আঙ্গিক, নতুন ছন্দ। মূলত আমি ছন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। অন্তমিল ছন্দ আমাকে খুব ভালো লাগে এবং সেইভাবেই আমি শুরুটা করি। সর্বপ্রথম বর্ধমান ডায়েরি বলে একটি পত্রিকা, সেই পত্রিকায় আমার লেখা ছাপা হয়। সেটা 1973 সাল। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত হই। জেলায় ছড়িয়ে থাকা, আমার জেলা নয়, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত জেলায় যে সমস্ত ছোটোখাটো পত্রিকা বেরোয় সেখানে নিয়মিত আমি লেখা পাঠাতাম। তখন একটা সুবিধে ছিল, ডাক বিভাগের যে সমস্ত ব্যবস্থা ছিল তাতে সমস্ত লেখাপত্র যাওয়া আসা করত। কিন্তু বর্তমান এমন একটা অবস্থা হয়ে গেছে যে নতুন যুগে নতুন টেকনোলজি এসে নতুন যে আমাদের ফোন ব্যবস্থা, সেই ফোন ব্যবস্থার মধ্যে পাঠানো সব জায়গায় সম্ভব হয়ে ওঠে না। তার কারণ আমি অনভ্যস্ত। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে কিছু অভ্যস্ত হই, যেগুলোকে লেখাগুলোকে তাদের মেলে অথবা হোয়াটসঅ্যাপে লেখাগুলো পাঠাই এবং তারা তাদের নির্বাচনের মধ্যে দিয়ে এটি আমার প্রকাশের সুযোগ করে দেয়। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, নেশায় মানুষ ডুবে গেলে কি না করতে পারে। একটা মানুষ যখন নেশায় ডুবে যায় তখন তার দিক বিদিক জ্ঞান থাকে না। সে নেশার মধ্যে রাস্তায় পড়ে থাকে কি কোথায় পড়ে থাকে তার কোনো ঠিক থাকে না। আমারও ঠিক সেইভাবেই তাই। আমি যখন লেখালেখির জগতে ঢুকে যাই, পথে চলতে চলতে এবং যে কোনো উৎসব অনুষ্ঠান সব জায়গাতেই আমার মাথার মধ্যে কিন্তু ওইটাই ঘুরঘুর করে, আমি কখন কোনটা লিখব। আমি মূলত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। ছোট ছোট ছেলেদেরকে নিয়ে কাজ করেছি এবং আমার যে উপর অফিস, এসআই অফিস যাকে বলা হয়, অপর বিদ্যালয়ের পরিদর্শক, সেইখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। সেই হিসাবে আমার লেখাটা ছোটদের ওপরেই গেছে এবং যাদবপুর ইউনিভার্সিটি আমাকে সুযোগ করে দিয়েছে তাদের ওই ছোটদের নিয়ে গল্পদাদুর আসর, সেই গল্পদাদুর আসরে আমাকে নিয়মিতভাবে গল্প বলার, নিজস্ব গল্প লেখা এবং বলা, এই দুটোর সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আমার আরও বেশি উৎসাহ জেগে গেছে। শুধু তাই না, আরও দেখা গেছে যে সমস্ত আমার যারা মাস্টারমশাই আছেন, বিশেষ করে মুন্সি আবুল মারুফ, তিনি তো আমার মাস্টারমশাই, মানে আমার পিতৃতুল্য। আমি তার বাড়িতে যাই এবং তিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেন যে, উত্তম, তুমি তো দেখছি আগের থেকে অনেক বেশি ভালো লিখছো এবং তুমি ছোটদের জন্য এত লেখা কি করে পারো। প্রতিনিয়ত আমার মনের মধ্যে ওইটাই জাগে যে কে কখন কি করছে সেটাকে আমি ছন্দে মিলিয়ে লিখবো। এই আমার হাতের সামনে একটা বই দেখতে পাচ্ছেন, এটাতে লেখা রয়েছে সাধনা সমিতির 75 বছর যখন উৎসব হলো তখন ওনারা জানেন না আমি কি করছি। আমি একটা কাগজ, একটা ডায়েরি আর একটা পেন, এই নিয়ে প্রায় প্রত্যেকটা কর্নারে ঘুরেছি। কে কোথায় কি করছে, কে আনাজ কাটছে, কে আবৃত্তি করছে, কে নাচছে, এই সমস্তগুলো দেখে এবং সেইগুলোকে ছন্দে মেলানোর চেষ্টা করে আমি কন্টিনিউয়াসলি লিখে গেছি। এবং সেটা লেখার সময়
যখন 24 ঘন্টা পার হয়ে গেছে তখন আমি বললাম, দেখুন আমি একটা কবিতা পাঠ করতে চাই, যদি আপনারা সুযোগ দেন। তখন বললেন, এটা তো খুব ভালো কথা, আপনি আমাদের নিয়ে লিখেছেন, আমি আপনাদেরকে সুযোগ দেব না। ওই যে শুরু করলাম, সঙ্গে সঙ্গে এখান থেকে একজন উঠে এসে বলছে, দাদা আমার নামটা ওখানে নেই। ও বলছে, আমার নামটা ওখানে লিখবেন না, আমি তো এটা করছিলাম। এই বলতে বলতে তখন আমি তাদেরকে নিয়েও লিখে এই 36 পাতার একটা বই, সেটা মানে কমপ্লিট আপনারা দেখতে পাবেন। এই বইটা পুরোটা কবিতায় এবং ছন্দে মিলে করা রয়েছে। তখন ওখানকার এক ভদ্রলোক বললেন যে, দাদা আপনি কি এটা দেবেন? একটু আপনাদের সামনে এটা কথাটা বলি। দাদা বলেননি, কারণ আমি সেই এলাকার জামাই, তাই আমাকে সবাই জামাই বলেন। ছোট বড় যে আছে সবাই জামাই বলে। জামাই, তুমি এইটা যে লিখেছো, তুমি আমাদেরকে দাও, আমরা ছাপিয়ে বই আকারে প্রকাশ করব। তো তার ফলশ্রুতি হিসাবে এই বইটি ওনারা নিজস্ব খরচায় বইটা করে আমার হাতে তুলে দিলেন, যে আপনি যেটা বলেছিলেন সেইটা এইটা। সেই হিসাবেই একটা হলো। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে, যেখানে অনুষ্ঠানে যাই সেখানে নীরবভাবে আমি একান্তে বসে থেকে এই সমস্ত কবিতাগুলো লিখি, এবং শেষে সুযোগ হলে, সবার শেষে যখন সেই পাত ঘোরানো বলে না, চট ঘোরানো, নিয়ে বক্তার চট, এই দুটো জিনিস আছে। আমার কোনো ইয়ে হয়নি, ইয়ে নেই, কি বলবো, মনের মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে কে শুনছে কে না শুনছে, তা নয়। আমি প্রথম দেখেছিলাম শরৎচন্দ্রের সমস্ত বইগুলো নিয়ে একজন একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে শরৎচন্দ্রের যে গল্প কবিতা আছে সেইগুলোকে নিয়ে ওনারা এইটা করেছিলেন। সেটা দেখে আমার মনের মধ্যে প্রেরণা জাগলো যে আমিও যদি এরকম একটা করতে পারি ভূমিকা হিসাবে। কে দেখলো না দেখলো সেটা কথা নয়, আমার ওই কবিতাগুলো প্রথম ভূমিকাতেই জানতে পারবে এই কবিতাগুলো এই বইয়ের মধ্যে রয়েছে। সূচিপত্র হোক বা না হোক, এই যে একটা ভূমিকার মধ্যে যে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে যে কবিতাগুলোর নাম লেখা রয়েছে, সেই নামগুলোই এক একটা ভিতরে কবিতা রয়েছে। এবং সেই কবিতার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু সামগ্রিক ভাবনাটাকে তুলে ধরছে। নিজেকে কিছুটা বদল করেছি, কিন্তু পুরোপুরি পারিনি। কারণ হচ্ছে প্রথম দিকে আমার যে ওই ছন্দবদ্ধ কবিতা, সেই কবিতার মধ্যে কিন্তু আমি এখনো ডুবে আছি। পরবর্তী পর্যায়ে আধুনিক যুগের যে সমস্ত কবি, তারা সকলেই বলেন, কি তুমি সেই বসন্ত যুগীয় কবিতে পড়ে রয়েছো, এখনকার বই পড়ো, এখনকার যে কবিতা সেই কবিতা পড়ো। আমি তাদেরকে সরাসরি বলেছিলাম যে দেখুন, ছন্দ আমাকে ভালো লাগে, ছন্দবদ্ধ লেখাই লিখি, কিন্তু আপনারা যখন চাইছেন যে যদিও গদ্যছন্দে একটা ছন্দ আছে, তবুও তার মধ্যে প্রাণ নেই। সত্যি কথা বলতে কি, একটা কবিতা পড়ার পরে আবার সেটাকে পড়বো এইরকম মানসিকতা আমার হয় না। সাহিত্যের বিশেষ করে আমি ছোটদের গল্প লিখতেই ভালোবাসি। ছোটদের চলাফেরা ওঠা বসা সবই আমার প্রতিদিনকার ব্যাপার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝখানে 4-5 ঘন্টা প্রাথমিক বিদ্যালয়ে থাকার ক্ষেত্রে যেটুকু দেখেছি, এবং সকালের দিকে আমার পাড়া প্রতিবেশী যে সমস্ত ছেলেপুলেগুলো ঘোরাফেরা করছে, তাদের ওঠা বসা এবং তাদের যে কাজকর্ম, সেই সমস্ত খেলাধুলা, তার মধ্যে দিয়ে আমি কিছু তথ্য সংগ্রহ করি। সেইগুলোকে আমি আমার চিন্তাভাবনার মধ্যে দিয়ে, আমার কল্পনার শক্তি দিয়ে আমি সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি, এবং সেই গল্পগুলো অনেকের কাছেই ভালো লেগে যায়। আমি আর একটা কথা বলি, যেটা হচ্ছে হঠাৎ করতেই আমার কাছে একটা চিঠি এলো যে আপনি পরমাণু গল্প লিখুন। অণু নয়, পরমাণু, একেবারে 50-60 শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে। তো আমার মাথায় তো এলো যে কি করে এটা সম্ভব। একটা গল্প 2-3 পাতা হলে মোটামুটি একটা বোঝা যায়, কিন্তু 50টা শব্দের মধ্যে গল্প লেখা তো খুবই কঠিন ব্যাপার। তবুও চেষ্টা করতে করতে একটা গল্প লিখলাম, যেটার নাম হচ্ছে সিরিয়াল চলছে। সন্ধ্যা 7টা, ঘরের দরজায়
টোকা মারলো। ভদ্রলোক টোকা মেরে দেখলো কোনো রকম কোনো আওয়াজ নেই। বারবার টোকা মারার পরেও যখন আওয়াজ পেল না, তখন সে গেটের সামনে বসে পড়ল। আস্তে আস্তে তার ঢুলুনি এলো, সে শুয়ে পড়ল। রাত্রি 10টা। বাড়ির ছেলে ভম্বল সে দোকান বন্ধ করে এসে গেটের সামনে দেখলো কি একজন শুয়ে রয়েছে। টর্চ জ্বেলে তুলে, রে তো জামাই, কি ব্যাপার? তাকে ডেকে তুললো। তুমি ভিতরে ঢোকনি কেন? দরজা বন্ধ। সঙ্গে সঙ্গে কলিং বেল বাজালো। ভিতর থেকে খুলে এসে, কি ব্যাপার? আরে ঘরে জামাই এসেছে, তাকে তোমরা দেখোনি? তখন সে বলছে, কই না গো, আমাদের তো ভুল হয়ে গেছে। কারণটা কি? সিরিয়াল চলছে। আমি আমার লেখার মধ্যে দিয়ে যাতে তার এই মানসিকতাকে বদল করতে পারি, সেই চেষ্টাটা আমার থাকবে। মা বাবাকে এমন কিছু লেখা দেব যাতে তারা বুঝবে যে এদেরকে মোবাইলের মধ্যে ডুবিয়ে না রাখা। মোবাইলটা কিসের জন্যে? মোবাইল কি শুধুমাত্র তার ওই ছবি দেখে তার মনের তৃপ্তি করার জন্যে? না, তার মধ্যে থেকে যে শিক্ষাটা সে পাবে, সেই শিক্ষাটাটুকু নিক, বাকিটুকু যেন সে না নেয়। আমি চেষ্টা করেছি আমার লেখার মধ্যে দিয়ে তার এই উত্তরণটা যেন সে হয়। তার সামাজিক এবং পারিপার্শ্বিক যে সমস্ত, আমার একটা লেখা ছিল, সে আমি করে বলতে পারছি না। একটা ছেলে, বাচ্চা ছেলে, সে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ দেখলো একটা দৈত্য তাকে তাড়া করেছে। তাড়া করলো, স্যার তো ভয়ে আটকে উঠলো। সঙ্গে সঙ্গে সেই দৈত্যটা তাকে একটা লজেন্স দিল, তবুও তার ভয় কাটেনি। পরে সে বুঝলো এটা একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে নকল দৈত্য সেজে ভয় দেখানো এবং তাকে সাহস দেয়া, এই আদর করে তাকে কাছে ডেকে নেওয়া। তবুও সে তার দিকে তাকিয়ে রয়েছে যে আমি এটাকে করতে ভয় পাচ্ছি। যখন দু রকমের হয়, একটা হচ্ছে ছোটদের জন্যে, ছোটরা সব থেকে বেশি ভালোবাসে ছন্দ মিলের। আর একটা বিষয় হচ্ছে, শুধু ছোটরা কেন, আপনারা যদি টিভি দেখেন, বিজ্ঞাপন দেখেন, সব কিছুতেই দেখবেন একটা ছন্দ মিলের কথা সেখানে বলা হচ্ছে। অথচ যখন কবিতা লিখছে একজন আধুনিক কবি, একেবারে অত্যাধুনিক, ঠিক এই মুহূর্তে যারা লিখছেন তাদের যে সমস্ত লেখা, সেই লেখার মধ্যে কোথাও কোনো ছন্দ মিলের কোনো ব্যাপার নেই। গদ্য কবিতা তো রবীন্দ্রনাথও লিখে গেছেন। গদ্য কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন, পৃথিবী লিখেছেন, আজ আমার ব্রন্থে গ্রহণ করো পৃথিবী, দিনাবসানের বেদিতলে মহাবীর্যবতী তুমি বীর ভোগ্যা। এর মধ্যে কোথাও কি অন্তমিল আছে? কোথাও অন্তমিল নেই। অথচ সেই কবিতার মধ্যে যে আকর্ষণ আছে, বিষয়বস্তুর মধ্যে যে আকর্ষণ আছে, সেই আকর্ষণ কিন্তু আজকের আধুনিক কবিতা বা মডার্ন, পোস্ট মডার্ন যাই বললেন না কেন, তার মধ্যে কিন্তু সেটা নেই। আমি মনে করি যে মহাশ্রদ্ধাদেব একটা কথা বলেছিলেন, উপরের মলাট থেকে ভিতরের বিষয়বস্তুকের কথা চিন্তা করবেন না। মলাট দেখে বই কিনলে তার ভিতরে কি আছে সেইটা আমি অনেক কিছু পাবো, এটা কিন্তু নয়। বাহ্যিক উপঢৌকনি বলুন, পোশাকই বলুন, যাই বলুন না কেন, তার মধ্যে কিন্তু আসল তথ্যটা থাকে না। আমি চেয়েছি সহজ সরলভাবে নামকরণ করার মধ্যে দিয়ে যাতে মানুষ আকর্ষিত হয় এবং যাতে সেই বইটার নামকরণ দেখলেই যেন পড়ার ইচ্ছা যায় বা জানার ইচ্ছা যায়। এই যেমন এই বইটা দেখুন, এটা হচ্ছে একটা নদী চলে আপন খেয়ালে। আমার গ্রামটা একটা দ্বীপের মধ্যে, তার চারদিক দিয়ে নদী। সেই নদী কিভাবে কোথায় চলেছে, তার যে চিন্তা ভাবনা, সেই নদীতে যারা যারা বিপদে পড়েছে, আনন্দ পেয়েছে, সবগুলোকে কিন্তু ধরে রাখার চেষ্টা করেছি। আমার একটি বন্ধু আছে, রবীন্দ্র অরবিন্দ ইনস্টিটিউশন হাওড়া, সেখানে যিনি বাংলার টিচার, তার নাম হচ্ছে তাপস কুমার ঘোষ, সামনে কাছেই মুন্সিরহাটের ওখানে বাড়ি। হঠাৎ করতে আমাকে একদিন বললেন
যে উনি উত্তমবাবুই করেন, আমার থেকে অনেক প্রায় 10-12 বছরের ছোট। তিনি আমাকে বললেন যে উত্তমবাবু, আপনার এই মুহূর্তে প্রিয় যে একটা কবিতা লিখেছেন সেটা আমাকে দিন, আমার যদি ভালো লাগে তাহলে আমি ক্লাসে র্যাপিডের কাজ করাবো। বলতে আমি তাকে আমার একটা এই 7-8 লাইন হবে এরকম একটা কবিতা তাকে শোনালাম, একটা পত্রিকায় ছিল, সেই পত্রিকাটা দিয়ে তাকে বললাম যে দেখুন এই কবিতাটা আপনার ভালো লাগে কিনা। কবিতাটা আপনাদের বলি, কবিতাটা হচ্ছে শিরোনাম মূল্য। কি ভাই রিক্সাওয়ালা, যাবে নাকি? কোথায়? ধর্মতলা। কত নেবে? 25 টাকা। বউবাজার থেকে ধর্মতলা 25 টাকা, ট্যাক্সিতে গেলে তো 10 টাকা। ভাই মনে কিছু করো না, আমি একটা কথা বলছি, ট্যাক্সি চলে পেট্রোলে, পয়সায় মেলে, রিক্সা চলে রক্তে, পয়সায় মেলে না ভাই। এই কবিতাটা তিনি তার ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের কাছে র্যাপিড পড়িয়েছেন এবং তিনি আমার পরিচয়ও দিয়েছেন যে উত্তম কুমার পাল, যার বাড়ি বলপাই, আমার পূর্ব গ্রাম ছিল বলপাই, তো তিনি সেখান থেকে এটা লিখেছেন। তখন তারা মানে এত ভালোভাবে ওই কবিতাটাকে গ্রহণ করেছে, কবি তখন পিছনে রয়ে গেল। মাস্টারমশাই যেটা বলেছেন, কবি উত্তম পাল এই কবিতাটা আমাদেরকে উপহার দিয়েছেন, সেইটা নিয়ে আমরা সেটা ভাব সম্প্রসারণ করছি বা অন্যান্য কিছু লিখছি। পরিচয়। পোশাক মানুষের শরীর রক্ষা করে, ওটা তার আবরণ মাত্র। শীত গ্রীষ্মের মতো আবহাওয়ায় বাঁচতে মানুষ গ্রহণ করেছে আবরণ। আবরণের উপকরণ কত না কিছু হয়। আবরণ দিয়ে মানুষ চেনা যায় না, মানুষের পরিচয় তার জ্ঞানের গভীরতায়। জ্ঞান আহরণ চাই, চাই তার বিস্তারও। আবরণ বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, যেমন করে ফুলের সৌন্দর্য বৃদ্ধি হয়, তার গুণ হলো তার সৌরভ বা সুগন্ধ। দূর হতে ডাক দিয়ে কাছে আনতে পারে, তেমনি মানুষের জ্ঞান বিস্তারের ক্ষমতা মিলিত অবস্থানে মানুষকে কাছে টেনে নেয়। তিনিই মহান, যিনি মহৎ জ্ঞানের অধিকারী। মহৎ প্রাণ। বট হয়ে ছায়া দাও, দাও আশ্রয়। আমি সেই আশ্রয়ে জীবন কাটাতে চাই, সেই ছায়ায় থেকে শীতল হতে চাই। খর রৌদ্র স্পর্শ হতে দূরে থাকতে চাই। নিজেকে মনে হয় ক্ষুদ্র এক পাখির মতো, উড়ে এসে বটের ছায়ায় থেকে তৃপ্ত হই। বটের বীজ অতি ক্ষুদ্র হতে পারে, সে বীজের মাঝেই মহৎ প্রাণের অবস্থান। শত আঘাতেও প্রত্যাঘাত জানে না, কেবল কালের সাক্ষী হয়ে হৃদয়ে গেঁথে রাখে। জানতে অজান্তে কত না ঘটনা হজম করে, এখানেই তার মহত্বের পরিচয়। তুমি তো বনস্পতি, ফুল নেই ফল আছে, তাই দীর্ঘ দেহধারী দীর্ঘজীবীও বটে। কত না দান দিয়ে জীবের রক্ষা করো, তোমার মতো মহৎ হতে কজনায় পারে। প্রাচীন তুমি হে বট, তোমারে দেব জ্ঞানে করে পূজা। সহনশীলতায় স্নেহ দানে মাথা হয়ে আসে নত। প্রতীক্ষায়। তোমার প্রতীক্ষায় দিন কাটে, মাস কাটে, কেটে যায় বছর। বসন্তের কত না অপরাহ্ন, কত ফুল ফুটে আবার ঝরেও যায়। সমুদ্র তটে ঘুরে ঘুরে কত না ঝিনুক কুড়ায়, কারো বুকে পাইনি একটা মুক্তকণা। মন স্থিতি হয় না কোনোখানেই, কিবা অরণ্য কিবা শূন্য ফাঁকা মাঠ। বিস্তৃত বালুকা বেলায় যেখানে কাশের গুচ্ছ হালকা হাওয়ায় আন্দোলিত হয়, সেখানেও আমার চোখ খুঁজে ফেরে তোমাকেই। মনের মাঝে একটাই ছবি, সে তোমার, শুধু তোমাকেই খুঁজে ফেরে মন। জানি তুমিই আমার উপযুক্ত মানুষ, যে আমার মন বুঝে সহযোগিতার হাত বাড়ায়। চাওয়া পাওয়ার হিসাব করে না যে, সম্মুখে নারী দেখে মায়ের চিত্র তার চোখে। বিপদে আপদে সামনে এসে দাঁড়ায়,
অন্যায়ের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে, আমি সেই তোমার প্রতীক্ষায় আছি। জিজ্ঞাস্য, জেগে ঘুমালে জাগে না বিবেক, কবে ঘুম ভাঙবে সে মানুষের? যে মানুষ বিবেক জাগানোর নিয়েছে দায়িত্ব, সে নিজেই যদি জেগে ঘুমায়, হায় মানুষের মন, হায় বিবেক। স্বার্থ যদি জর্জরিত করে দেহ মন, কেমন করে বিবেক হবে জাগ্রত? কেমন করে হবে সে দলনেতা? নত হলেও নেতৃত্বের দম্ভ যদি থাকে, তবে সে নেতা কখনো স্থায়িত্ব পায় না। তাই প্রশ্ন করি নিজেই নিজের কাছে, আমি কি চাই? তাতে যদি আত্মবিশ্বাস থাকে, তবে সে চাওয়ার হবে জয়। স্থির যদি থাকে মন, থাকে যদি লক্ষ্য স্থির, তবেই হবে জয়, অন্যথায় নিষ্ফল জীবন। কবে আর ফিরবে চেতন? ও নদী, তোর অবাধ গতি দেখে মুগ্ধ হই। কেবল কুলুকুলু ধ্বনি তুলে বয়ে যাস, কত কথা জানতে ইচ্ছে করে তোর কাছে। তোর সাথে এগিয়ে চলি, তবু তোর মুখে কোনো কথা শুনতে পাই না। কোথা যাস, কেন যাস, জানি না কিছুই। শুধু জানি কারো অপেক্ষায় থাকা তোর ইচ্ছা নয়। এই চলা, এই গতি যদি আমার থাকতো, যদি একান্ত আমার করে রাখতে পারতাম, যদি আমার গোয়ে চলে যেতে পারতাম। দেখিস কত গাছপালা, বাড়িঘর, ফল ফসল, সবাই আপন জানিস, তবু কেউ আপন নয়। কারো অপেক্ষায় থাকা সে তোর পছন্দ নয়। তুই শুধু চলতেই জানিস আপন গোয়ে। এ নিষ্ঠা কেন যে পাই না আমি, তাই ভাবি। এত নিয়ম নিষ্ঠ, তবু তোর উপরে রাগ। মানুষ কেবলই স্বার্থপর, স্বার্থ নিয়েই ঘোরে। যত জঞ্জাল ফেলে তোরই বুকে, তুই নীরব। তোর স্রোত থমকে দিয়ে গতি রোধ করে, সেখানে গড়ে বাড়ি সুখে থাকবে বলে। তাতেও দেখি তোর নীরবতা। কেন কেন? তুই তো জীব জগৎ সবার তৃষ্ণা মেটাস, পবিত্র তোর জল দিয়ে পূজা করে। এত হুঁশ যাদের, তাদের হুঁশ ফেরে না তোর জন্য। দয়াহীন মায়াহীন কেবল স্বার্থই দেখে গেল, আর কতদিনে জাগবে বোধ, ফিরবে চেতন। যা ফিরে তুই ঘরে। চারিদিকে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। যে যা আছে সবাই কেমন মেতে কাজেতেই। খেলার সাথী ডাকতে গিয়ে কেউ আসে না কাছে, ডাকলে পরে বলছে কিনা আমার কাজ আছে। মৌমাছিকে দেখতে পেলুম ব্যস্ত মধু নিতে, পাখিরা সব গাছের থেকে ফলটা পেড়ে নিতে। আমার কাছে আমার জন্য কাউকে পেলাম না। কেন এমন করছে সবাই, আমি কি বুঝছি তা? পাশেই ছিল একটা নদী, তার কাছেতে যাই, নতুন কিছু পরামর্শ যদি তার কাছেতে পাই। সে স্রোত ছিল কাছাকাছি, সরেই গেছে দূরে। মনের মতো গানটি গেয়ে কুলুকুলু সুরে। যেই বলেছি, ও নদী তুই পালিয়ে কেন গেলি, এই এখানে জলের ধারে আমায় একা ফেলি। কোনো কথাই বলল না সে, দিয়েই গেল ফাঁকি। ভাবছি শুধু কেমনে একা থাকি। পূব আকাশে চাঁদটা ওঠে, ফিকফিকিয়ে হাসে, ঝিলমিলিয়ে আলো দিয়ে এলো আমার পাশে। চুপি চুপি বললে আমায়, বুদ্ধু বোকা তুই, তোর মতো দেখি না আমি, ফাঁকিবাজ তুই। চারদিকেতে তাকিয়ে দেখ, সবাই করছে কাজ, ওদের দেখে তবুও তোর হয় না একটু লাজ। যা ফিরে তুই নিজের ঘরে, করগে গিয়ে পড়া, জীবনটা তোর ধন্য হবে, ভরবে সব ঘরা। পড়াশোনা ছেড়ে দিয়ে থাকলে মেতে খেলায়, জীবনটাই বৃথা যাবে, ভাসবি দুঃখের ভেলায়।